So let's begin our class. আজকে আমরা আমাদের যেটা আগে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা হয়েছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের, সেটাকে নিয়ে আরো আলোচনা করব। বিকজ আপনারা জানেন যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের থেকে প্রচুর প্রশ্ন WBCS এর প্রিলিমিনারি এক্সামিনেশনে এসেওছে এবং আসবেও ইন ফিউচার। সো 2009 থেকে নিয়ে 2019-এর যে পরীক্ষা হয়েছিল সেখানের যত কোয়েশ্চেন্স ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সেগুলোকে আমরা আজকে আলোচনা করব। প্লাস আরো ওই ধরনেরই কিছু প্রশ্ন আমরা দেখব যে রকম আসতে পারে। সো আমরা টাইপগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। বিকজ অ্যাজ ইউ নো অনেক মানে এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যেও আলাদা আলাদা ভাগ আছে। সো আপনারা যখন পড়বেন যেই টেস্ট মেটেরিয়াল থেকে আপনারা পড়ুন কিনা আপনারা একটা খেয়াল রাখবেন যে আপনারা যেন একটু সেগ্রিগেট ব্যাপারটা করতে পারেন। তার মানে এক একটা টিপিক্যাল টাইপ আছে, আমি আপনাদেরকে খুব ব্রিফলি বলে দিচ্ছি। যেমন একটা টাইপ থাকে যেখানে এই যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশন, ঠিক আছে, যে পেনিনসুলা, আর্কিপেলাগো, ঠিক আছে, আইল্যান্ড, ওকে। তো এরকম জিওগ্রাফিক্যালি সিগনিফিকেন্ট ল্যান্ড বা ল্যান্ড ফরমেশন, ওয়াটার বডি ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো একটা ক্যাটাগরিতে পড়ে। আরেকটা ক্যাটাগরিতে আসে হচ্ছে ধরুন টাইপ অফ গভর্নমেন্ট, ঠিক আছে, অটোক্রেসি, ডেমোক্রেসি, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন আসে কিছু। সেরকম আমরা ম্যাডাম পুরতন বলছি, সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম। তো এই টাইপ অফ গভর্নমেন্ট, থিওক্রেসি, অটোক্রেসি, ডেমোক্রেসি, বিউরোক্রেসি, এই ধরনের হচ্ছে টাইপ অফ গভর্নমেন্টস নিয়ে আলোচনা করে এই ওয়ার্ডগুলো। তো এই ক্রেসি কথাটা শুনলে বুঝতে পারবেন যে ওরকম। তারপরে ধরুন ফোবিয়া, ফিয়ার, এইটা আরেকটা ক্যাটাগরি, ঠিক আছে, ক্লস্ট্রোফোবিয়া, ঠিক আছে, বা আরো অন্যান্য ধরনের ফোবিয়া আছে, মানে ভয় যদি কোনো কিছুর থেকে হয় আর কি, কোনো সাবস্টেন্স থেকে, কোনো অ্যানিমাল থেকে, কোনো জিনিস থেকে, যে কোনো কিছুর থেকে হতে পারে। তো এক একটা ফোবিয়ার, এক একটা ধরনের ফিয়ারের এক একটা নাম আছে, ওকে। তারপরে আরো আছে ধরুন আমরা যখন দেখব যে টাইপ অফ পার্সন বা যেটা ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনটা আসে, ওয়ান হু বলে একটা কিছু থাকবে, ঠিক আছে, বা যেই ব্যক্তিটি বলে একটা তার কোনো একটা ফিচার বা সে কি করে সেরকম কোনো কিছু লেখা থাকবে, বাট তাকে কি বলে, ঠিক আছে। তো আপনারা যখন পড়বেন না, তখন যদি এই জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই করে নিজেদের মতন একটু ভাগ করে করে নেন, তাহলে দেখবেন মনে রাখতে সুবিধা হচ্ছে। বা পড়ার সময় খেয়াল রাখবেন যে টিপিক্যাল এই যে ক্র্যাসি বললাম বা লজি বললাম, ঠিক আছে, কোনো একটা স্টাডি, জিওলজি, জুলজি, বায়োলজি, ওকে। তো এই জিনিসগুলো, সো এরকম মানে একটু নিজেদেরকেই মানে অ্যালার্ট থাকতে হবে। ধরুন কোনো একটা ওয়ার্ডের সাথে আপনি ফ্যামিলিয়ার না বা আগে আপনি কখনো শোনেননি, ঠিক আছে, তো চারটে অপশনের মধ্যে থেকে যখন একটা অপশন চুজ করতে হচ্ছে, তখন ধরুন আপনি মোটামুটি বুঝতে পারছেন যে কি হতে পারে, তখন না এই কিছু জিনিসকে কাজে লাগাতে হয়। যেমন এই যে বললাম থিওলজি, একটা কথা বললাম, থিওক্রেসি বললাম। সো থিও কথাটা ডিভাইন, ডিভিনিটি, রিলেটেড টু গড, এগুলোর সাথে কানেক্টেড থাকে। সো এরকম নিজেরাই একটু চেষ্টা করবেন যে এই ক্লু ওয়ার্ডস গুলো মনে রাখা, ঠিক আছে। সো সেটা আপনাদেরকে খুব হেল্প করবে, কেননা লাইক আই সেড প্রচুর প্রশ্ন এসছে অলরেডি লাস্ট 10 বছরের মধ্যে। সামনে যে পরীক্ষাগুলো হবে সেখানেও থাকবে। সো লেটস বিগিন। প্রথমেই যেটা আছে প্রশ্ন, আমি আজকে এটা একটা ইন্টারাক্টিভ সেশন হবে, প্লাস আমি আপনাদেরকে বলেও দেব যে অপশনগুলো আছে অফ দ্য 4 অপশনস, বাকিগুলো যে অপশন আছে তার মিনিং কি আছে সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। সো বলছে চুজ দ্য কারেক্ট আইটেমস ফ্রম দ্য গিভেন অপশনস। প্রথমেই যেটা আছে, এবং এই ধরনেরই কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, প্রশ্নটা এরকমই থাকবে যে গিভেন অপশনের মধ্যে থেকে একটা চুজ করুন, ওকে। তো সেটা অথবা দেওয়া থাকতে পারে একটা ব্ল্যাঙ্ক। তো ব্ল্যাঙ্কের মধ্যেও ওই যেইটা হবে একটা সেন্টেন্স হতে ইলাবোরেটলি ওটার মানেটা দেওয়া আছে, ইজ কল্ড অর ইজ নোন অ্যাজ, ঠিক আছে, এরকম ভাবে থাকবে। তো যেটা ওয়ান ওয়ার্ডের হবে সেইটাকে আপনি চুজ করবেন। অথবা একটু অন্যরকম ভাবে ঘুরিয়েও দেওয়া থাকতে পারে, হয়তো
যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা দেওয়া থাকলো, এবার সেটার এক্সপ্লানেশনটা আপনাকে বুঝতে হবে। সো ইট কুড বি বোথ ওয়েজ, ঠিক আছে। প্রথম যেটা বলছে, a 14 line poem is called a, আছে অপশন সনেট, এপিলগ, কম্পোজিশন, লিরিক। কি হবে, কি হতে পারে? ইয়েস বাঁকুড়া, নাম্বার ওয়ান অ্যাবসলিউটলি কারেক্ট, সনেট। সনেট ইজ দ্য কারেক্ট ওয়ার্ড, ঠিক আছে। সনেট হচ্ছে একটা 14 লাইন পোয়েম, একটা 14 লাইনের পোয়েমকে সনেট বলা হয়, ঠিক আছে। এবার বাকিগুলোতে আসি, বাকিগুলো যেগুলো আছে, যেমন এটা আছে এপিলগ, ঠিক আছে। এপিলগটাও একটা নাউন, যেমন কোন একটা জিনিসের নাম প্রথমেই বলি এটা নাউন, এটাও নাউন, এটাও নাউন, সবকটাই নাউন, ওকে। বাট হোয়াট ইজ এপিলগ? এপিলগ হচ্ছে আ পিস অফ রাইটিং, অর হ্যাঁ একটা পিস অফ রাইটিংই বলতে পারেন, যেটা একটা কোনো একটা আর্টিকেল বা কোনো একটা কম্পোজিশন বা একটা পুরো এসে সেটার শেষে আসে। তার মানে একটা ধরুন আর্টিকেল আছে, কম্পোজিশন আছে, কিছু আছে, তার শেষে যদি অ্যাডিশনালি ছোট করে অল্প করে আরো কিছুটা নোট হিসেবে দেওয়া থাকে বা কয়েকটা লাইন শেষে অ্যাড করে দেওয়া থাকে, ঠিক আছে। পুরোটা যেমন থাকবে থাকবে, শেষে আলাদা করে কয়েকটা লাইন যদি একটা থাকে, তো সেই ছোট্ট পিস অফ রাইটিংটাকে বলা হয় এপিলগ, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ আ কম্পোজিশন? কম্পোজিশনের বিভিন্ন মানে হতে পারে। নাউন হিসেবেই দেখা যাক, যদি কম্পোজিশন ধরি তাহলে বলতে পারি আ পিস অফ রাইটিং, ওকে, অথবা আ ব্রিফ এসে। এসেকেও তো অনেক সময় আমরা কম্পোজিশন বলে চিনি, তাই তো। তো এসে হতে পারে, বা একটা পিস অফ রাইটিং হতে পারে, বা দি অ্যাক্ট অফ কম্পোজিং সামথিং, মানে কিছু একটা কম্পোজ করা হচ্ছে, সেটা লেখার ক্ষেত্রেও হতে পারে অথবা একটা মিউজিক রিলেটেড কোনো কিছুও হতে পারে। তো কোনো কিছু তৈরি হচ্ছে বা কম্পোজ করা হচ্ছে, সেটার যে প্রসেসটা, দি অ্যাক্ট অফ কম্পোজিং সামথিং, দ্যাট ইজ অলসো কম্পোজিশন। সো অ্যাক্ট অফ সামথিং ইজ অলসো আ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন একটা। আমি অনেক আগে আপনাদেরকে বলেছি, অনেকবার বলেছি, যে কোনো একটা কাজ, কোনো একটা প্রসেসের নাম হচ্ছে একটা নাউন, ঠিক আছে, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটাও হলো। অথবা কম্পোজিশন বলতে গিয়ে আমরা অনেক সময় মিউজিক কম্পোজিশন কেও বলি, ঠিক আছে। অথবা অনেক সময় বলা হয় কেমিক্যাল কম্পোজিশন ইত্যাদি। সো কম্পোজিশনের বিভিন্ন মানে আছে। আর লিরিক, লিরিক তো আপনারা সবাই জানেন যে লিরিক হচ্ছে দ্য ওয়ার্ডস অফ আ সং। একটা গান যখন তৈরি হয়, ইউজুয়ালি এটা পপ মিউজিক বা মডার্ন মিউজিকের ক্ষেত্রেই বলা হয়, ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে লিরিক কথাটা ইউজ করা হয় না। বাট দেন এমনি বলতে গেলে যে ওয়ার্ডস অফ আ সং কে আমরা লিরিক বলে চিনি। সো অল আর নাউন্স। নেক্সট নাম্বার 2 কি হবে? ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, তাকে আমরা কি বলে চিনি? ইয়ে শিলিগুড়ি, বাঁকুড়া উত্তর দিয়েছেন, আর একদম ঠিক উত্তর দিয়েছেন। দি আনসার ইজ মিসঅ্যানথ্রোপিস্ট। মিসঅ্যানথ্রোপিস্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, মিসঅ্যানথ্রোপিস্ট, ওকে। এটাকে আরেকটা নামে, এটাকে আমরা এইটা বলেও চিনি, misanthrope, THROPE. So misanthropist or misanthrope are the same thing. The person who hates people বা who avoids people, যে ব্যক্তি মানুষজন পছন্দ করেন না, মানুষজনকে অ্যাভয়েড করেন, মানুষজনকে হেট করেন, that person is called a misanthropist. এখানে ম্যান হ্যাটার কথাটা বলা আছে, ম্যান হেটার কথাটা বলা আছে, ঠিক আছে। বাট আমরা ম্যান হেটার বলি না, ঠিক আছে। এটা যদি বলাও হয় তাহলে খুব কোলোকিয়ালি, খুব মানে এটা কোনো ডিকশনারিতেও আপনি এটা স্থান পাবেন না, এই যে ম্যান হ্যাটার কথাটা বলা আছে, ঠিক আছে। সো এটা জাস্ট মানে একটা জাস্ট আমি দুটোকে মানে একসাথে করে দিয়েছি ঠিকই, বাট এটা ডাজন্ট হ্যাভ এনি রেলেভেন্স। সো ডোন্ট সে ম্যান হ্যাটার, দিস ইজ নট দি কারেক্ট অপশন। আর বাকিগুলো যদি বলি, ক্যানিবল, হু ইজ আ ক্যানিবল? ক্যানিবল বলতে কাকে বোঝাই? এমন মানুষ যে অন্য মানুষ সে ফ্লেশ খায়। সো আ পার্সন হু ইটস আদার পিপল, সেটাও বলতে পারি, বা দি অ্যানিমাল উইচ ইটস অর দ্যাট ইটস দি ফ্লেশ অফ আদার অ্যানিমালস অফ দ্য সেম কাইন্ড। তার মানে স্বজাতিকে খায় যে, তাকে ক্যানিবল বলা হয়। সেটা অ্যানিমাল কিংডমে যেমন আছে, সেটা মানুষদের মধ্যেও আদিম মানুষরা যেরকম ছিলেন আর কি, তো ক্যানিবালিজম তখনও ছিল। তার মানে যারা ক্যানিবালিজম ফলো করে, দোজ পিপল আর কল্ড ক্যানিবলস। অ্যান্ড হু ইজ আ ডেমন? ডেমন ইজ, ইংলিশে বলতে গেলে
অ্যান ইভিল স্পিরিট, ঠিক আছে? বাংলায় যেরকম আমরা দৈত্য, রাক্ষস, ভূত, প্রেত এরকম বলি, সো দ্যাট ইজ আ ডিমন। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ডটা। গোয়িং টু দ্য থার্ড ওয়ান, এখানে কি বলা আছে? The art of cultivating and managing gardens is called, অপশন দেখুন কি কি আছে, হর্টিকালচার, গার্ডেনিং, বটানি, জিওলজি। কি হবে? এই কথাটার উপরে জোর দেবেন, দি আর্ট অফ। আরেকটাও ব্যাপার আছে, নাম্বার এ, কাল্টিভেটিং, ম্যানেজিং। ইয়েস, নাম্বার এ। শিলিগুড়ি বলছেন নাম্বারে, অ্যাবসলিউটলি কারেক্ট শিলিগুড়ি, ভেরি গুড, ভেরি গুড। আর এটার পার্ট অফ স্পিচ কি শিলিগুড়ি? পার্ট অফ স্পিচ কি? এটা নাউন, অ্যাডজেক্টিভ, কি হবে এটা? নাউন। নাউন, অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড। সবকটাই ইনফ্যাক্ট নাউন, বটানি, কেননা প্রত্যেকটাই কোনো না কোনো একটা আর্ট, সায়েন্স বা কোনো একটা অকুপেশনের নাম, ঠিক আছে? কোনো একটা সাবজেক্টের নাম, একটা অকুপেশন বা একটা কোনো একটা প্রফেশন, ঠিক আছে? এগুলোর নাম সবসময় একটা করে নাউন হয়, তো তাই। আচ্ছা, হর্টিকালচার বলতে আমরা কি বোঝাই? যেটা এখানে বলা আছে যে আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স, তার মানে শুধু বাগান করাই না। শুধুমাত্র যদি বাগান করা বোঝায়, তার মানে একটা প্র্যাকটিস অফ গ্রোয়িং প্লান্টস অর কাল্টিভেটিং প্লান্টস, ঠিক আছে? সেটা বলতে পারি গার্ডেনিং। অ্যান্ড গার্ডেনিং ইজ আ পার্ট অফ হর্টিকালচার, এটা মনে রাখবেন সবসময়। এইটা হচ্ছে লার্জার স্কেলে, ঠিক আছে? সেটা হচ্ছে হর্টিকালচার, আর হর্টিকালচারের একটা অংশ হিসেবে আমি গার্ডেনিং বলতে পারি। যদি সায়েন্সের স্ট্রিম গুলো আমরা দেখি, যেমন ধরুন বায়োলজির মধ্যে মাইক্রোবায়োলজি আছে, ঠিক আছে? বা অন্যান্য যে সেগমেন্ট অফ বায়োলজি আছে, তো সেটা বায়োলজি বড় একটা সাবজেক্টের অন্তর্ভুক্ত হচ্ছে সেই সাব সাবজেক্টস গুলো, তাই তো? তো সেরকমই হর্টিকালচারের একটা অঙ্গ হচ্ছে গার্ডেনিং। বাট এইটা অনেক লার্জ স্কেলে জিনিসপত্র করে। এখানে শুধু বাগান আমরা করি কিসের জন্য? মেনলি শখের জন্য, তাই না? বা বিউটিফিকেশন অফ হাউসের জন্য আমরা গার্ডেনিং করি, আমাদের অ্যাজ আ হবি আমরা গার্ডেনিং করি, তাই না? কিন্তু যখন হর্টিকালচার বলা হচ্ছে, ইট ইজ আ সিরিয়াস বিজনেস, মানে সেটার সাথে হয়তো ফার্মিং যুক্ত, তাই না? তার মানে একটা প্রফেশন হিসেবে ওটাকে ধরা হচ্ছে, এবং যেখানে কি করা হচ্ছে, যে ফ্রুটস, ভেজিটেবলস, হার্বস ইত্যাদি গ্রো করা হয়, এবং সেটা হয়তো কমার্শিয়ালি সেটার মানে করা হয় আর কি, মানে সেলিং, বাইং ইত্যাদি এগুলো চলতে থাকে। ওকে, সো বাংলায় যদি বলি, এটার নাম হচ্ছে উদ্যান পালন। হর্টিকালচার ইজ উদ্যান পালন, আর গার্ডেনিং হচ্ছে বাগান করা। ওকে, আচ্ছা। আর বটানি, বটানি ইউ অল নো, বটানি মানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, মানে হচ্ছে দ্য সায়েন্স অফ, অথবা বলতে পারি দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্লান্টস, সেটাকে আমরা বটানি বলতে পারি, দিস ওয়ান। ওকে, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্লান্টস হচ্ছে বটানি। অ্যান্ড হোয়াট ইজ জিওলজি? জিওলজি হচ্ছে ভূতত্ত্ব বা ভূবিদ্যা, আমরা বাংলায় যেটাকে জানি। তার মানে হচ্ছে যে দ্য স্টাডি অফ রকস বলা যেতে পারে নর্মালি, বা তার সাথে আরো ডিটেলে বা ভালোভাবে বললে, মানে এই যে পৃথিবীর তৈরি হলো, এবং মানে হিস্ট্রি অফ আর্থ which is related to rocks, ঠিক আছে? বা রক স্টাডি করে হিস্ট্রি অফ আর্থটা জানা, বা এই যে চেঞ্জেস গুলো যেগুলো আর্থের মধ্যে হয়ে চলেছে, সেটা again with related rocks, মানে the changes that the earth has undergone or or which is it is undergoing, ঠিক আছে? তো সেইটা স্টাডি অফ রকস এর মাধ্যমে যেভাবে জানা যায় আর কি, তো সেই স্টাডিটাকে ব্রডলি আমরা বলি জিওলজি, ঠিক আছে? মানে আর্থের ফিজিক্যাল হিস্ট্রিটা, যেটা আমরা মানে এই ডাইনামিক্স গুলো দিয়ে, যেগুলো দিয়ে বুঝতে পারি, দ্যাট ইজ জিওলজি। আচ্ছা, তারপরে নাম্বার 4 কোয়েশ্চেনটা হচ্ছে, স্টোইক পারসন কাকে বলে? হু ইজ আ স্টোইক পারসন? মানে এই যে চারটে দেওয়া আছে, এই চারটের মধ্যে থেকে আমাকে বুঝতে হবে যে এই স্টোইক পারসনের মধ্যে কোন মানে স্টোইক পারসন হলে এই চারটের মধ্যে সে কোনটা করবে,
বা তার চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যে কোনটা রিলেট করা যেতে পারে? আচ্ছা, এন্টাইস, এন্ডিওর, এক্সাইট এন্ড এনেবল। হ্যাঁ বলুন বাঁকুড়া। এন্টাইস না, এন্টাইস হবে না, এন্টাইস হবে না। অন্য কেউ বললানি? কল্যাণী, ইয়েস ট্রাই করুন। ম্যাম বি হবে। ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, এই তো ঠিক উত্তর দিয়েছেন। চেষ্টা করুন, আপনারা পারছেন তো। এন্ডিওর ইজ দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, এন্ডিওর। আচ্ছা, প্রথমে বলি স্টোইক পার্সন বলতে কাকে বোঝানো হয়। স্টোইক পার্সন মানে এমন একজন পার্সন যে কিনা মানে যে কোনো কিছু একেবারে মুখ বুজে সহ্য করতে পারে। ঠিক আছে, যাই মানে মানে কোনো যাই হোক না কেন সেটা কোনো কমপ্লেন না করে, কোনো কিছু না করে এবং কোনো ইমোশন শো না করে যিনি সেই জিনিসটাকে টলারেট করতে পারেন। ঠিক আছে, এবং টলারেন্স মানেই হচ্ছে এই এন্ডিওরেন্স বা টু এন্ডিওর। এন্ডিওর মানে কি? এন্ডিওরটা হচ্ছে একটা ভার্ব। তো আমি যদি বলি টু এন্ডিওর মানে হচ্ছে টু সাফার উইদাউট কমপ্লেনিং। এই এন্ডিওরটা মানে হচ্ছে টু সাফার উইদাউট কমপ্লেনিং। তার মানে এমন ব্যক্তির কথা বলা হচ্ছে যে মুখ বুঝে দুঃখ কষ্ট এবং যন্ত্রণা সবকিছু সহ্য করতে পারে। ঠিক আছে, সো এন্ডিওর এর আরেকটা মানে হচ্ছে টলারেট। ভার্ব যেহেতু, এন্ডিওরটা হচ্ছে ভার্ব, তো এটার একটা সমার্থক শব্দ বা সিনোনিমও আপনারা জেনে রাখুন, টলারেট। ঠিক আছে, সেটা হচ্ছে এন্ডিওর। এন্ড হোয়াট ইজ এন্টাইস? এন্টাইস মানে হচ্ছে কাউকে প্রলোভিত করা। ঠিক আছে, বা প্রলোভন দেখানো। দ্যাট ইজ মানে দ্য প্রসেস অফ attracting someone or tempting someone or to lure someone। তার মানে হচ্ছে কাউকে একটা কোনো কিছু লোভ দেখানো হচ্ছে, কোনো ভালো জিনিসের, ভালো প্রসপেক্টের লোভ দেখানো হচ্ছে, দ্যাট ইজ টু এন্টাইস। ঠিক আছে, সো টু অ্যাট্রাক্ট অর টেম্পট সামওয়ান বাই এক্সাইটিং হোপ অর ডিজায়ার ইন দ্যাট পারসন। ঠিক আছে, আচ্ছা, আর সেটা হচ্ছে এন্টাইস। আর এক্সাইট মানে কি? এক্সাইট মানে হচ্ছে কজ দ্য ফিলিং অফ এক্সাইটমেন্ট বা এনথুসিয়াজম। সেই ফিলিং অফ এনথুসিয়াজম জাগিয়ে তোলাকে আমরা এক্সাইট বলতে পারি। ওকে, আর এনেবল মানে হচ্ছে টু এবল, টু মেক এবল, মানে কাউকে সক্ষম করা হচ্ছে এনেবল। ঠিক আছে, তো কাউকে সক্ষম করা হচ্ছে টু এনেবল, বা কাউকে সেই কোনো পাওয়ার প্রদান করা, যে কাউকে আমি সক্ষম তৈরি করছি, তার মানে তাকে আমি পাওয়ার দেব, কারেজ দেব। ঠিক আছে, যদি রিসোর্সেস লাগে সেটা দেব, মানে কোনো কিছু করার জন্য কাউকে সক্ষম তৈরি করা হচ্ছে টু এনেবল দ্যাট পারসন। ঠিক আছে, তাহলে সবকটাই কিন্তু ভার্ব ছিল, অল অফ দিস ওয়্যার ভার্বস। আচ্ছা, নেক্সট নাম্বার 5 কি হবে? ইয়েস, philanthropy, absolutely correct, very good। বাঁকুড়া উত্তর দিলেন তো, একদম ঠিক, ভেরি গুড। philanthropy is the correct answer। philanthropy তার মানে আপনারা জানেন, এখানে ডেফিনেশনটা যেটা আছে সেটাই বলা যেতে পারে। এটাও নাউন, এটাও নাউন, সবকটা নাউন কিন্তু। ঠিক আছে, সো হোয়াট ইজ philanthropy? লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড বলতে পারি, বা আরো ভালোভাবে বা ডিকশনারিতে বেশি কমন আপনারা যেই ওয়ার্ডটা পাবেন সেটা হচ্ছে লাভ ফর ম্যানকাইন্ড। ঠিক আছে, লাভ ফর ম্যানকাইন্ড তার মানে হিউম্যানিটির প্রতি যে ভালোবাসা, বা যেই পার্সন হিউম্যানিটির প্রতি ভালোবাসা দেখান সেই পার্সনকে আমরা কি বলতে পারি? এখানে তার ফিচারটার নাম বলা আছে, সে যেটা করেন, ফিলান্থ্রপি করেন বলা আছে, কিন্তু ওরকম একজন পার্সনকে বললে আমরা কি বলবো? ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে, ফিলান্থ্রপিস্ট, ওয়ান হু লাভস দ্য ওয়ার্ল্ড অর ম্যানকাইন্ড, যিনি চ্যারিটেবল কাজ করেন, যিনি নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসেন, that person is a philanthropist। And what is patriotism? Patriotism is a noun। patriotism মানে হচ্ছে love and devotion for one's country or nation। ঠিক আছে, love and devotion for one's country or nation, সেটা হচ্ছে patriotism।
জেনারাসনেস হচ্ছে বা জেনারসিটিও বলা যেতে পারে, এখানে যদিও জেনারাসনেসটাই এসেছিল পরীক্ষাতে। এই সবগুলোই যেগুলো বলছি না, তো মোটামুটি সব মানে প্রথম 40টা কোয়েশ্চেন, আমি জানি না আজকে আমি কতগুলো আলোচনা করতে পারবো, আই উইল ট্রাই অ্যান্ড ডু অ্যাজ মেনি অ্যাজ পসিবল, বাট ফার্স্ট 40 কোয়েশ্চেন্স হ্যাভ কাম বিটুইন দ্য ইয়ার 2009 অ্যান্ড 2019। ঠিক আছে, তো সব পরীক্ষাতে আসা কোয়েশ্চেন, এবং আপনারা অবাক হয়ে যাবেন এক একটা এর মধ্যে এগুলোও আছে যেগুলো কিন্তু আপনারা দেখলেও বুঝতে পারবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া, আমি সেগুলোও রেখেছি। বিকজ কেন আছে, আনসার অপশন গুলো আলাদা আছে। আর যেমন বললাম ফিলান্থ্রফি কখনো এসছে, কখনো আবার ফিলান্থ্রপিস্ট এসছে। ঠিক আছে, তো সেই একটা অ্যাঙ্গেল আছে। আরেকটা জিনিস হচ্ছে সেম কোয়েশ্চেনের রিপিটেশন আমি সেরকম দুবার করে দিইনি, এরকমও কোয়েশ্চেন আছে যেগুলো হয়তো দুবার এক কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, 2010 বা 2012 এর কোয়েশ্চেন যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন তার মধ্যে 3-4টে প্রশ্ন সেম, অ্যাবসলিউটলি দ্য সেম ইংলিশের থেকে। আচ্ছা, সো সেটা হয়ে গেল। জেনারাসনেস বা জেনারসিটি মানে কি, মানে হচ্ছে যে এমন একটা বিহেভিয়ার বা এমন একটা কোয়ালিটি কারুর মধ্যে যার দ্বারা বোঝা যায় যে সে নিজের সময় বা নিজের অর্থ ব্যয় করার জন্য আগ্রহী। ঠিক আছে, জেনারেস পার্সন মানে কারুর কাছে, যার কাছে গেলে সাহায্য পাওয়া যাবে, বা যে দয়ালু ব্যক্তি। ঠিক আছে, যে মানে ফিজিক্যালিও হেল্প করতে পারে বা অর্থ দিয়েও সাহায্য করতে পারে, বা কিছু না হলেও কারুর দুঃখ কষ্ট শোনার মতন যার মানে নেচার আর কি। ঠিক আছে, তো সেই পার্সন উইল বি আ জেনারেস পার্সন, অ্যান্ড দ্য কোয়ালিটি হি হ্যাজ ইজ অফ জেনারসিটি অর জেনারেসনেস। আর নোবিলিটিও একই ধরনের, অনেকটা জেনারসিটির মতন। দ্য কোয়ালিটি অফ বিং নোবেল। ঠিক আছে, দ্য কোয়ালিটি অফ বিং নোবেল বলতে পারি, বা এটার আরেকটাও বলতে পারি গুডনেস, মনে রাখার জন্য ইজি সমার্থক শব্দ গুডনেস। ঠিক আছে, হিন্দিতে যেটা আমরা বলি আচ্ছাই। ঠিক আছে, দেন কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে দেখুন, people who were present in the hall to listen to the lecture were undisciplined। এটা আবার একটা সিচুয়েশন মতন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে যে কোন ধরনের মানুষের কথা বলা হচ্ছে। এরকমও কিন্তু পরীক্ষায় আসে যে আপনাদেরকে একটা সিচুয়েশন দিয়ে দিল, বা ধরুন একজন একটা বিশেষ ধরনের কোনো ব্যক্তি যাকে আমরা অমুক বলে চিনি। ঠিক আছে, তো সে কি ধরনের কথা বলবে বা কি ধরনের মানসিকতা পজেস করবে বা কি মানে চরিত্রের প্রকাশ করবে, সেরকম ভাবেও কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। এটা ওরকম একটা প্রশ্ন যে ডাইরেক্টলি আসেনি, একটা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন এসে বলছে একটা হলে লেকচার হচ্ছে চলছিল, এবং সেইখানে কিছু মানুষ যারা কি করেছিলেন, যারা আনডিসিপ্লিন হয়েছিলেন। ঠিক আছে, বা এরকম বিহেভ করেছিলেন যে ডিসিপ্লিনড হয়ে থাকেননি, তার মানে হয়তো কথাবার্তা বলেছেন, ঝামেলা ঝঞ্ঝাট করেছেন, বা ডিস্টার্ব করেছে সবাইকে, এরকম যদি হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা কি বলে চিনবো। দেখুন, শুধু অ্যাটেন্ড করেছে লেকচার সেটা বলে ভাববেন না, এখানে দেখুন আনডিসিপ্লিন কথাটা আন্ডারলাইন করা আছে, সো কিপ দ্যাট ইন মাইন্ড। কি হবে ইয়েস শিলিগুড়ি, রাফিয়ান্স হবে, অ্যাবসলিউটলি কারেক্ট, বাঁকুড়ার থেকে উত্তরটা পেলাম, উত্তরটা হচ্ছে রাফিয়ান্স। ভেরি গুড, বিকজ এখানে সিম্পলি আমরা অডিয়েন্স বলছি না। ঠিক আছে, অডিয়েন্স বলছি না, যে একটা হলের যদি লেকচার শুনতে কেউ গিয়ে থাকে তাহলে তাদেরকে আমরা আদারওয়াইজ অডিয়েন্স বলতে পারি। অডিয়েন্স মানে আমরা বলতে পারি ভিউয়ার্স, স্পেকটেটার্স, এটার মানে হচ্ছে ভিউয়ার্স অর স্পেকটেটার্স এক্সেট্রা। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল। ক্রাউড মানে হচ্ছে ভিড়, গ্রুপ অফ পিপল, কালেকটিভ নাউন একটা আমরা নাউনে পড়েছিলাম। ক্রাউড মানে হচ্ছে লার্জ গ্রুপ অফ পিপল যারা হু হ্যাভ গ্যাদার্ড টুগেদার। ঠিক আছে, সো সেটা হচ্ছে ক্রাউড। আবার মব হচ্ছে সেই ধরনের ক্রাউড, মানে লার্জ ক্রাউড উইথ দি ইন্টেন্ট অফ কজিং হার্ম অর ভাইলেন্স অর ট্রাবল। তার মানে মব আর ক্রাউডের ডিফারেন্সটা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট আ বিগ গ্রুপ অফ পিপল, ক্রাউড। আর মব মানে কি,
মবটাও এক ধরনের ক্রাউড, কিন্তু মবের ইন্টেনশন খারাপ। মব যে কোনো সময় ভায়োলেন্ট হয়ে যেতে পারে, বা যার একটা খারাপ উদ্দেশ্য নিয়েই যারা একত্রিত হয়েছে, জমায়েত হয়েছে, মানে ভাঙচুর করবে, মারামারি করবে, গন্ডগোল করবে, কোনো উৎপাতের সৃষ্টি করবে, সেটা হচ্ছে মব। ঠিক আছে? আর অডিয়েন্স তো বলে দিলাম আপনাদের। আর রাফিয়ান্স, রাফিয়ান্সের আমি আরো দুটো আপনাদেরকে ওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা মনে রাখবেন, কেননা সিনোনিম অ্যান্টোনিমেও এগুলো কাজে লাগে। একটা হচ্ছে রোগ, ROGUE, আর একটা হচ্ছে হুলিগান, HOOLIGN, হুলিগান। মানে কি? এমন লোকজন যারা আনডিসিপ্লিন, যেমন এখানে আনডিসিপ্লিন তো বলাই আছে, সেটা বলতে পারি, বা যারা রাউডি। আরেকটা ওয়ার্ড দিয়ে দিই যেটা আপনারা হয়তো আইডেন্টিফাই করতে পারবেন, রাউডি। মানে যারা নিয়ম কানুন মানে না, যারা ডিসিপ্লিন ফলো করে না, যারা ঝামেলা ঝঞ্ঝাট বাঁধায়, যারা গন্ডগোল করে কোথাও গিয়ে, ঠিক আছে, যারা কোনো নিয়ম কানুনের ধার ধারে না, ঝামেলা করবে, কোনো অশান্তি সৃষ্টি করবে, সেই ধরনের লোককে আমরা রাফিয়ান্স বলতে পারি, রোগ বলতে পারি, হুলিগান বলতে পারি, রাউডি বলতে পারি। তো তিনটে আরো সমার্থক শব্দ আপনাদের দিয়ে দিলাম। সিনোনিম অ্যান্টোনিমের জন্যও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে? নেক্সটটা কি হবে? 7। Theocracy. ভেরি গুড আসানসোল, অ্যাবসলিউটলি কারেক্ট, থিওক্রেসি, অ্যাবসলিউটলি কারেক্ট। আমি আগেই বলেছিলাম থিও কথাটার সাথে এই ডিভাইন কথাটার একটা যোগ আছে। ঠিক আছে? থিওলজি যদি বলি, ঠিক আছে, বা থিওক্রেসি যদি বলি, মানে সামথিং টু ডু উইথ গডস। ওকে, সো এখানে কি বলেছে? গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স ইজ থিওক্রেসি। মানে কি হচ্ছে? মানে হচ্ছে এমন একটা গভর্নমেন্ট যেটা কারা চালাচ্ছেন? গড তো আর নিজে এসে গভর্নমেন্ট চালাতে পারবেন না, তাই না? তো গডের যারা রিপ্রেজেন্টেটিভ, তার মানে প্রিস্টস হতে পারে। ঠিক আছে? আর সিস্টেম রান বাই প্রিস্টস, বা বলতে পারি সিস্টেম অফ গভর্নমেন্ট রান বাই প্রিস্টস ইন দ্য নেম অফ গড। ঠিক আছে? ইন দ্য নেম অফ গড। আর এটা যে শুধু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা বলবো না, বা হিন্দু গডস এর ক্ষেত্রে তা না। মনে রাখবেন যে গ্রিসেও কিন্তু গডস এন্ড গডেসেস আছে। ঠিক আছে? মানে পৃথিবীর অন্যান্য জায়গাতেও যেই ডিভাইন ইয়েকে বলা হয়, তো ওই ডিভাইন বিইং কে মাথায় রেখে, বা ডিভাইন গাইডেন্স কে মাথায় রেখে যেই গভর্নমেন্ট পুরো চালিত হয়, সেটাকে থিওক্রেসি বলা যেতে পারে। এটারই একটা ধরন হচ্ছে এইটা, এপিস এপিস্কোপ্যাসি। ঠিক আছে? এপিস্কোপ্যাসি। নাও হোয়াট ইজ এপিস্কোপ্যাসি? এপিস্কোপ্যাসি মানে হচ্ছে যেই গভর্নমেন্টটা চালান হচ্ছে বিশপসরা চার্চকে মাথায় রেখে, তার মানে চার্চ চালনা করছে, এবং তার গভর্নমেন্টটা মানে অবভিয়াসলি দ্য থিংস আর ক্যারিড আউট বাই দ্য বিশপস অফ দ্য চার্চ। ঠিক আছে? সেটা হচ্ছে এপিস্কোপ্যাসি। ঠিক আছে? মানে চার্চ দ্বারা চালিত গভর্নমেন্ট। ওকে, আচ্ছা। অলিগার্কি, হোয়াট ইজ অ্যান অলিগার্কি? অলিগার্কি হচ্ছে, By few powerful people. ইয়েস আসানসোল, হ্যাঁ বলুন, By few powerful people. আরেকবার বলুন, আমি শুনতে পেলাম না। Government run by few powerful people. পাওয়ারফুল পিপল, ইয়েস। মানে সেটা একটা অল্প সংখ্যক মানুষ চালাবে, কিন্তু যারা খুব পাওয়ারফুল হবে। ঠিক আছে? তার মানে কোনো একটা কান্ট্রি হতে পারে, আরেকটা হতে পারে, কিন্তু এখানে যেহেতু আমরা গভর্নমেন্ট গভর্নমেন্ট বলছি, অলিগার্কির ব্যাপারটা এরকম যে সেটা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেও হতে পারে। মানে কোনো অর্গানাইজেশনকে, বা কোনো নেশনকে, বা কোনো স্টেটকে যদি আ স্মল গ্রুপ অফ পাওয়ারফুল পিপল চালায়, ঠিক আছে, একটা ছোট গ্রুপ অফ পিপল, কিন্তু তারাই চালনা করছে, কান্ট্রি হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, তাহলে সেইটা, সেই ধরনের সিস্টেম অফ গভর্নমেন্টটাকে আমরা অলিগার্কি বলতে পারি। অ্যান্ড হোয়াট ইজ অ্যারিস্টোক্রাসি? অ্যারিস্টোক্রাসি হচ্ছে যখন, হ্যাঁ বলুন। By nobility. Yes, rich and the power, মানে rich and those who are at the top of the social strata. ঠিক আছে? মানে সোসাইটির যারা হাইয়েস্ট ক্লাস, যেটা বলা যেতে পারে, সোসাইটির যেটা সব থেকে
সর্বোত্তম যেটা ক্লাস আর কি বা নোবিলিটি, তারা যদি সর্বোত্তম না মানে সোসাইটি হিসেবে যাদেরকে হাইয়েস্ট রাখা হয়েছে উইথ রেসপেক্ট টু পাওয়ার অ্যান্ড মানি অফকোর্স, ঠিক আছে, সো তারা যদি সোসাইটিটাকে চালনা করে তাহলে সেই ধরনের একটা সোসাইটিকে বলা হবে অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে, বিকজ ইট ইজ বিং রান বাই দি অ্যারিস্টোক্র্যাটস। ওকে, আচ্ছা, নেক্সট নাম্বার 8 কি হবে? কালেকশন অফ পোয়েম কে আমরা কি বলতে পারি? এখানেও যেমন একটা সিচুয়েশন দিয়েছে, কালেকশন অফ পোয়েমস কেম আউট টু ফেলিসিটেট, ফেলিসিটেট মানে হচ্ছে সংবর্ধনা, টু ফেলিসিটেট দ্য পোয়েট, কি হবে? Anthology. Yes, no it is না, anthology না, yes yes anthology, absolutely correct, anthology, very good, anthology, বিকজ হ্যাঁ আমিও যেটা কনফিউজ হয়ে গেছিলাম, বিকজ সবকটাই কিন্তু একটা কালেকশনের নাম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে কি হয় না, অনেক সিনোনিম থাকে কিন্তু, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে খুব মাইনিউটলি কোনো কোনো জায়গাতে একটা চয়েস করতে হয়। সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো এরকম সেন্টেন্স ইত্যাদি দেওয়া থাকে সেটা সাহায্য নেবেন। ওকে, কেন বললাম কথাটা? এই যে গাইড, প্রথম যেটা অপশন ছিল গাইড বুক, গাইড বুক মানে কি? গাইড বুক একটা বুক অফ ইনফরমেশন বলা যেতে পারে, যেটা মেনলি গাইড বুক বলতে যেটা আমরা বলি যে কোনো একটা জায়গায় যে কেউ যদি ফার্স্ট টাইম ভিজিট করে তাকে অ্যাসিস্ট করার জন্য যদি একটা ট্রাভেল ম্যানুয়াল জাতীয় কিছু থাকে, ঠিক আছে, মানে যেটার মধ্যে ম্যাপস থাকবে বা ইনফরমেশন থাকবে অ্যাবাউট আ প্লেস, and it is designed particularly for the tourists and the visitors. ওকে, তো টুরিস্ট এবং ভিজিটরদেরকে গাইড করার জন্য ম্যাপ সহকারে কোনো একটা জায়গার ইনফরমেশন বুকলেট বা ম্যানুয়াল, সেটাকে আমরা গাইড বুক বলতে পারি। অফকোর্স গাইড বুক কথাটার আরো কিছু মিনিং আছে, সেটা একটা যেমন ম্যানুয়াল বলতে পারি, বা আমরা রেফারেন্স বুক হিসেবেও আমরা অনেক সময় গাইড বুককে বলি, তাই না? যে কোনো একটা সাবজেক্টের রেফারেন্স বুক সেটাকেও আমরা অনেক ক্ষেত্রে গাইড বুক বলি, কিন্তু অরিজিনালি গাইড বুক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওই ট্রাভেলারদের অ্যাসিস্ট করার জন্য যেই ম্যানুয়াল থাকে। ওকে, সো দ্যাট ইজ গাইড বুক। সবকটা হচ্ছে নাউন। হোয়াট ইজ আ কালেকশন? কালেকশন হচ্ছে আ গ্রুপ অফ থিংস বলতে পারি, আ গ্রুপ অফ পিপল বলতে পারি। ওকে, দ্যাট ইজ আ কালেকশন, মানে একটা গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ থিংস হচ্ছে ইয়ে কালেকশন। দেন কামস কম্পাইলেশন। কম্পাইলেশন বাংলায় আমরা যেটা বলি এটাও হচ্ছে কালেকশন বলা যেতে পারে, সব থেকে ভালো হচ্ছে বলা সংকলন, বাংলায় আমরা বলি না সংকলন, দ্যাট ইজ আ কম্পাইলেশন। এবার কম্পাইলেশনটা কিন্তু কি করে হয়, মানে ইংলিশে বলতে গেলে ইট ইজ দি অ্যাক্ট অফ কালেক্টিং ইনফরমেশন অ্যান্ড ভেরিয়াস ইনফরমেশন ফ্রম ভেরিয়াস সোর্সেস। তার মানে আলাদা আলাদা সোর্স থেকে আলাদা আলাদা জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করা হলো এবং সেগুলোকে সেই সবকটাকে গুছিয়ে নিয়ে একটা বইতে প্রকাশ করা হলো, ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে আমরা একটা কম্পাইলেশন বলতে পারি। এটার আরেকটা সিনোনিম কালেকশনও হতে পারে, ঠিক আছে, সো কালেকশনও হতে পারে, বাট ইনফরমেশন অনেক কিছু একত্র করে একটা জায়গায় যদি রিটেন ফর্মে থাকে ওটাকে আমরা কম্পাইলেশন বলতে পারি। অ্যান্ড অ্যান্থোলজিটা কি? অ্যান্থোলজিটা হচ্ছে একটা পাবলিশড কালেকশন অফ পোয়েম, ঠিক আছে, দ্যাট ইজ অ্যান অ্যান্থোলজি, আ পাবলিশড কালেকশন। ওকে,